তপন দিঘি দক্ষিণ দিনাজপুরের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি বিখ্যাত ঐতিহাসিক তপন দিঘি এবং সুউচ্চ গম্বুজ বিশিষ্ট তপনের বুকে দাঁড়িয়ে থাকা এই রাধা গোবিন্দ মন্দির তপনের শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তপন উচ্চ বিদ্যালয়ে। মোটামুটি 50 বছর আগে এই দিঘিটা কেমন দেখতে ছিল? তপনের প্রাণ কেন্দ্র তপন চৌরঙ্গি মোড়ে। এটা হলো তপনের সেই চৌরঙ্গি মোড়। অসংখ্য ছাত্রছাত্রীদের স্মৃতি জড়িত নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ, তপন বাস স্ট্যান্ড। কিন্তু এই মুহূর্তে কোনো গাড়ি ঘোড়া হয়তো এখানে আর ঢোকে না। একটি জনপদকে চিনতে হলে শুধু তার রাস্তাঘাট বা বাড়িঘর নয়, সেখানকার ইতিহাস, তার মানুষজন, তাদের স্মৃতি এবং তাদের স্বপ্নকে জানা উচিত। নমস্কার, আমি জিৎ এবং আমার চ্যানেল জিৎ অ্যান্ড জার্নির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই দক্ষিণ দিনাজপুর জেলার শহর ও মফস্বল সিরিজের প্রথম পর্বে। আর এই ভ্রমণের জন্য আমি চলে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্লক তপন ব্লকে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি তপনের প্রাণ কেন্দ্র তপন চৌরঙ্গি মোড়ে। এটা হলো তপনের সেই চৌরঙ্গি মোড়। চৌরঙ্গি মোড়কে কেন্দ্র করে রয়েছে প্রচুর দোকানপাট, বিভিন্ন বাজার মার্কেট, আর এর উপরে ভিত্তি করে চলছে অসংখ্য মানুষের জীবিকা। আমার পেছন দিকে উত্তর দিকে চলে যাওয়া রাস্তাটি সোজা গিয়েছে একদম গঙ্গারামপুরে, এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরে, এবং পূর্ব দিকের এই রাস্তাটি সোজা চলে গিয়েছে রামপুর, ফুলবাড়ি, এমনকি চকবিঘ হয়ে বালুঘাট যাওয়া যায়। আর দক্ষিণ দিকের এই রাস্তাটি সেটা একদম সোজা চলে গিয়েছে লস্কর হয়ে চকবিঘ হয়ে বালুঘাট। আর পশ্চিম দিকের যে রাস্তাটা এটা কিন্তু করদহ বিকার হয়ে নালাগোলা হয়ে মালদা ডিস্ট্রিক্টে ঢুকে যায়। আর এই হলো দেখুন একদম তপনের ব্যস্ততম, তপনের প্রাণ কেন্দ্র সেই তপন চৌরঙ্গি মোড়, যেখানে প্রতিদিন অসংখ্য মানুষ কিন্তু যাতায়াত করেন এই রাস্তা ধরেই। আর এইখানে রয়েছে থান্ডার ওয়াশ কোং, এইটা হচ্ছে শুভমের দোকান। এই যে শুভম তপনের বাসিন্দা। আপনাদের যদি ঘড়ি সম্পর্কিত কোনো সমস্যা থাকে আপনারা শুভমের দোকানে আসতে পারেন। ও কিন্তু আপনাদের নতুন ঘড়ি হোক বা পুরাতন ঘড়ি, যে কোনো বিষয়ে হোক আপনাদের সব সমস্যার সমাধান করতে পারবে। চিনে রাখুন শুভম থান্ডার। আজকের এই ব্লগে তপনের যেসব বিখ্যাত জায়গা রয়েছে, তপন দিঘি হোক, তপন দিঘি থেকে শুরু করে তপন রাধা গোবিন্দ মন্দির পর্যন্ত যেসব স্থাপত্য, যেসব ইতিহাস, যেসব জিনিস রয়েছে যেগুলো তপনকে তপন করে তুলেছে, সব কিছুই আমি আপনাদের আজকের এই ব্লগে তুলে ধরবো। প্রথম যে গন্তব্য তপনের সেটা হলো তপনের ঐতিহাসিক তপন দিঘি। তার জন্য আমাদের একটি টোটো ধরতে হবে। সামনে থেকে একটি টোটো ধরবো, টোটো ধরে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একদম তপনের সেই ঐতিহাসিক তপন দিঘিতে। চলুন। মানে যেটা নিয়ে সংশয় ছিল সেটাই হলো, এই তপন দিঘি দক্ষিণ দিনাজপুরের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি বিখ্যাত ঐতিহাসিক তপন দিঘি, এবং সেই দিঘিকে কেন্দ্র করে তৈরি হওয়া এই পার্কের গেট কিন্তু তারাবন্ধ। শুধু আমি নয়, এরকম আমার মতো বা এই যে দেখুন এই একটি দাদা এসেছে। দাদা কোথায় থেকে আসছেন? আমি করদহ থেকে। করদহ থেকে। তো যাই হোক, আশেপাশে থেকে প্রচুর এরকম দর্শনার্থী, প্রচুর এরকম ট্যুরিস্ট আসে, গেট বন্ধ থাকে মনে হয় এখনো পর্যন্ত। আর জনসাধারণের জন্য হ্যাঁ খোলেনি এখনো, তবে খুলবে আশা করি। আমার তো মনে হয় মানে জনসাধারণের জন্য হয়তো এই পার্কটি এখনও খোলা হয়নি বা খোলে না। আশেপাশে যেসব স্থানীয় যেসব বাসিন্দা রয়েছে তাদের কাছে গিয়ে কিছু কথা বলি এই নিয়ে। একটা অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো চায়ের দোকান বা চায়ের আড্ডা। এইখানে আসলেই সেই এলাকার অনেক কিছু জানা যায়। এই যে মনে করেন গঙ্গারামপুর থেকে আসলাম, এবার দিঘিটা দেখতে পেলাম না, বা আমার মতো অনেক মানুষই বাইরে থেকে আসছে, তারা দেখতে পাচ্ছে না দিঘিটা। দিঘি এবারে বন্ধ রাখার মেন কারণটা কি? মানুষকে কেন ঢুকতে দিচ্ছে না? ও গাছ ভিতরে কাজ করছি।
দিল্লিতে হ্যান্ড ওভার হয়ে গেছে দেখি। মোটামুটি 50 বছর আগে এই দিঘিটা কেমন দেখতে ছিল? জঙ্গল ছিল পুরোটাই জঙ্গল। হ্যাঁ জঙ্গল এখনো না থাকে কম, কিন্তু আগে বেশি গেছে বেশি। তখন কি একদম জলে পরিপূর্ণ ছিল? জল ছিল, জল ছিল না? মাছে ও এখানকার জল দিয়ে জমি জামাত হতো হতো আশেপাশের জমি। আসল কারণ হচ্ছে এখানে ছেলে মেয়েরা শয়তানি করে, ওই জন্য গাট নাই ভিতরে, গাট না থাকার কারণে ঢুকতে দিচ্ছে ভিতরে না। গার্ড নাই এবং ছেলে মেয়েরা এসে যদি একটু খারাপ কাজ করে ওইগুলা হ্যাঁ ওই কারণে একবার এসে পুলিশে ধরেও নিয়ে গেছিলো। পুলিশও ধরে নিয়ে গেছে। হ্যাঁ পুলিশে ধরে নিয়েছিল। মেয়ে মানুষ, ছেলে মেয়েরা ঢুকে খারাপ কাজ করায়, আর ভিতরে সিকিউরিটি নাই এখন। আচ্ছা আচ্ছা। পার্কটা এখনো সুন্দর করে চালু হয়নি, গাট টাট নাই ভিতরে, মানুষজন কম, আর বিডিটা অনেক বড় না, ওই জন্য। আমরা এসে পৌঁছালাম তপন কলেজ বা তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। কলেজের সামনেটা এইরকম, কত সুন্দর দেখতে, এবং ভেতরে যা আছে সব কিছু আমি আপনাদের দেখাবো। এই যে নাথানিয়াল মুর্মু, তিনি ছিলেন কিন্তু এই অঞ্চল বা তপনের বিধায়ক, যত সম্ভব প্রথম বিধায়ক না কাকু? বামফ্রন্টের আরএসপি থেকে, মানে তিনি প্রথম বিধায়ক ছিলেন। হ্যাঁ, এবং ওনাকে শ্রদ্ধা জানিয়ে ওনার স্মৃতিতেই এই কলেজের নাম রাখা হয়েছে নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। শুধু রাজনীতি নয়, তিনি কিন্তু শিক্ষার প্রসারেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং সেই কারণেই ওনার প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়েই এই কলেজটির নাম রাখা হয়েছে নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। অসংখ্য ছাত্রছাত্রীদের স্মৃতি জড়িত এই তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। দেখতে কিন্তু অসাধারণ ছিল, দারুণ কলেজটা। আর শুধু তপন নয়, তপন সহ এই আশেপাশের বিভিন্ন এলাকার বিভিন্ন অঞ্চলের ছাত্রছাত্রীদের জন্য কিন্তু উচ্চশিক্ষার একমাত্র প্রতিষ্ঠান এই তপন নাথানিয়াল মুর্মু মেমোরিয়াল কলেজ। চলুন আমাদের নেক্সট যে জায়গাটি রয়েছে সেখানে যাওয়া যাক। শুধু কলেজ নয়, তপনের শিক্ষার ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তপন উচ্চ বিদ্যালয়ের। বহু শিক্ষার্থীর স্মৃতি জড়িত এই তপন উচ্চ বিদ্যালয়। প্রতিটি অঞ্চলের কিছু প্রতিষ্ঠান সময়ের সাক্ষী হয়ে থাকে, তপন হাই স্কুল তার মধ্যে একটি। স্কুল ছুটি নাকি? স্কুল ছুটি এখন মোটামুটি কতগুলো স্টুডেন্ট আছে তাও? হ্যাঁ না না, এমনি এই স্কুলের মোটামুটি স্টুডেন্ট তাও মোটামুটি কেমন ছাত্রছাত্রীর সংখ্যা? ও এই স্কুলে বড় না? আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, এখন রয়েছি তপন স্কুল মোড়ে, অর্থাৎ এই সামনের রাস্তাটি যেটা রয়েছে এই রাস্তা ধরেই কিন্তু সেই তপন হাই স্কুল এবং তপন দিঘি পার্ক সব এই রাস্তাতেই রয়েছে। আর এই রাস্তাটি চলে গিয়েছে লস্কর, আর এই সামনেই রয়েছে তপন। ছোট্ট একটি মোড়, তবে জমজমাট। তো এখন চলে আসলাম তপন বাস স্ট্যান্ডে। এটা হলো তপন বাস স্ট্যান্ড, কিন্তু এই মুহূর্তে কোনো গাড়িগুলো হয়তো এখানে আর ঢুকে না, এমনি শুধু গাড়িগুলো রাখা হয়। এখানে আমরা একটি স্টেট বাস দেখতে পাচ্ছি, এমনকি কিছু প্রাইভেট গাড়ি দেখতে পাচ্ছি। এটা হলো সেই তপনের বাস স্ট্যান্ড। আগে এর ভিতরে কিন্তু গাড়ি ঘোড়া ঢুকতো, কিন্তু এখন হয়তো এখানে আর সেই রকমভাবে গাড়ি ঢুকে না। কাকু এইখানে আর গাড়ি ঘোড়া ঢোকে না নাকি? না না ঢুকাবে কেন এখানে? কেন ঢোকে না? কেন ঢোকে না? নাকি এটা রাস্তা খারাপ ওখানে, রাস্তা খারাপের জন্য বলেছিল অনেকবার ভিডিওকে, ও ঠিক করে না। ভিডিও মানে তখন মানে সেই ভিডিও নাই। হুম হ্যাঁ আমার একটা বাচ্চা ছেলে নিচ্ছে ও ভিডিও। এই গাড়ি যেটা বাইরের স্টেট গাড়ি, ওই জন্য ওরা চলেছে। না গাড়ি ঘোড়া ঢোকে না, এটা তো অনেক দিন ধরে, আজকে তো নয়, এটা টিএমসির আমল থেকেই। বামপন্থ বিরোধী সবই শিখছিল। যখন এখানে টিএমসি ক্ষমতায় আসলো তারপর থেকে ওদের নেতা নেতায় গন্ডগোল লাগার পরে এই যে গাড়ি টাড়িগুলো ভাগাই দিল এখান থেকে, দেওয়ার পর আর কোনো দিন এখানে আর গাড়ি ঢুকলো না। এখন বিজেপি আসছে, দেখা যাক নতুন সরকার কি করে, আমরা তার দিকে তাকিয়ে আছি। এবং শুভেন্দু তো ভালো লোক, উনি যথেষ্ট করছে রাজ্যের জন্য, এইটুকু সময়ের মধ্যে যতটুকু করেছে ভালো করেছে। যদি আর একটু আমাদের এইটা দেখে তাহলে আমাদের অনেক উন্নয়ন হয়, ভালো হয়, এবং দোকানদারগুলো বাঁচে। আমরা তো এখানে মরে গেছি। বাস স্ট্যান্ড হতে গেলে লোকজন থাকবে, তাহলে দোকানটা এগুলো
ভালোভাবে চলবে। বহু বছর আগে এখানে গাড়ি ঢুকতো। হ্যাঁ গাড়ি অবশ্যই ঢুকতে হবে, বামপন বিহার তৈরি। যেতাম গাড়ি ঢুকতো এখানে। এটা টিএমসির আমলের নয় তো, টিএমসি আসে রাজত্ব করার পরে ওরা এখান থেকে নষ্ট করে দিয়েছে, এটা শেষ করে দিয়েছে। এখন গাড়িগুলো ঢুকছে না, এখন সবাইকে চৌরঙ্গিটাই। হ্যাঁ সব ওখান থেকেই গাড়ি চলে যাচ্ছে, ওখান থেকেই সব কিছু। আমরা এখানে ফ্যাক্স পড়ে গেছি, এখানে আমাদের এখন পেটের ভাত হওয়া মুশকিল। আপনাদের অবস্থা খুব খারাপ। খুব খারাপ। তাহলে বলেন তো কিভাবে চলবে, কত ঋণে জর্জরিত হয়ে যাবো বলেন তো। তাহলে এই বিষয়ে কি বলতে চান? আমি চাই শুভেন্দুদা একটু দেখুক ব্যাপারটা, রাজ্য সরকার নতুন হয়েছে, খুব ভালো হয়েছে, এখন তো নতুন সরকার, তারা একটু উন্নয়নের দিকে যখন জোর দিচ্ছে এটাও একটু দেখুক। আমরা চাই যেটা উন্নয়ন হোক, আর কি চাবো বলে, রাজ্যবাসী হিসাবে এতটুকু তো কর্তব্য আমাদের এই পাওয়া, তাই কি না? মানে এই বাস স্ট্যান্ড চত্বরে যেসব দোকানপাট রয়েছে বা যাদের এই বাস স্ট্যান্ডের উপর জীবিকা নির্বাহ হতো, তাদের আর সত্যিই করুণ দশা, যেহেতু গাড়ি এই রাস্তায় এই বাস স্ট্যান্ডে আর ঢোকে না। এবং সামনে আমরা একটি মন্দির দেখতে পাই, এই হলো একটি মন্দির, চলুন মন্দিরের কাছে যাই। দেখুন এখানে আমরা একটি মন্দির দেখতে পাচ্ছি, মন্দিরের কাজ হচ্ছে, আর পাশেই দেখুন কত সুন্দর একটি মহাদেবের মূর্তি রয়েছে। বন্ধুরা এবার এসে পৌঁছালাম তপন হিন্দু মিলন মন্দির, যেটা ভারত সেবাশ্রম সংঘ দ্বারা অনুমোদিত। একটু ঘুরে আসি ভেতর থেকে, চলুন। গেট ভেতর থেকে আটকানো, এই দেখুন ভেতরে সব ছোটো ছোটো ভাইরা খেলাধুলো করছে। তপন হিন্দু মিলন মন্দির, এখানে একটি মন্দির রয়েছে, আর প্রণবানন্দ বিদ্যার্থী ভবন, এটা একটি আদিবাসী ছাত্রাবাস। আর এই হিন্দু মিলন মন্দিরের কিন্তু এইখানেই সেই মন্দিরটি। বেশ সুন্দর একটি জায়গা, ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর শান্তশিষ্ট জায়গা। খেলাধুলা করছো? ক্রিকেট কি খেলতে ভালোবাসো, ক্রিকেট না ফুটবল? ফুটবল। এইটা হলো সেই মন্দির। কি নাম বাবু তোমার? অজিত। অজিত, কোন ক্লাসে পড়ো? 3-তে। বড় হয়ে কি হবা? লজ্জা পাচ্ছে, ঠিক আছে। বেশ খুব সুন্দর একটি জায়গা, ঘুরতে ঘুরতে চলে আসলাম। তপনের লস্কর লাইনের এই রাস্তাটি, এই এলাকাটা বেশ ভালোই, একদম জাঁকজমক। আর এইখানে দেখুন হাঁটতে হাঁটতে আস্তে আস্তে আমরা এখানে একটি মন্দির দেখতে পাই, কত সুন্দর একটি মন্দির দেখুন। হনুমানজির একটি মন্দির রয়েছে, এমনকি উপরে দেখুন কত সুন্দর সব দেবতাদের মূর্তি রয়েছে। তো চলুন এবার যাব হচ্ছে তপনের যে বিডিও অফিস রয়েছে, বিডিও অফিস এবং রবীন্দ্র ভবন, সেখানে যাব। আর আস্তে আস্তে এখানে আমরা একটি প্রশাসনিক কার্যালয় দেখতে পারি, সমবায় তপন কোঅপারেটিভ এগ্রিকালচারাল মার্কেটিং সোসাইটি, তপন সমবায় এটা। আর সামনেই রয়েছে তপন চৌরঙ্গি। চলো, বিকেল বিকেল হয়ে আসলো, তাই দেখুন অনেক মানুষ কিন্তু সবজি নিয়ে বসে গেছেন। তো ঢুকে গেলাম তপন বিডিও অফিসে, এবং ঢোকার সঙ্গে সঙ্গে আমরা এখানে একটি ছোট্ট পার্ক দেখতে পাই। দেখুন সব বাচ্চারা খেলাধুলা করছে, এমনকি এইখানেও লেখা রয়েছে আই লাভ তপন, কত সুন্দর লাগছে দেখতে। আর সামনেই বিডিও অফিস, আর এই পাশে রয়েছে তপন রবীন্দ্র ভবন। তো এই হলো তপনের বিডিও অফিস। এখানে কিন্তু বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম হয়ে থাকে। আর দেখুন এই সামনে হলো তপন রবীন্দ্র ভবন। চলুন সামনে চলুন। আর এখানে রয়েছে ছোট্ট একটি মাঠ, এখানে ফুটবল খেলা হচ্ছে। এই তপন রবীন্দ্র ভবনের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এই হলো তপন রবীন্দ্র ভবন, উপরে লেখা রয়েছে রবীন্দ্র ভবন। এমনকি আমরা রবীন্দ্র ভবনের পাশেই একটি ছাত্রাবাস দেখতে পাই, নাথানিয়াল মুর্মু ছাত্রাবাস, অনলি ফর এসটিদের জন্য। তপনের সংস্কৃতির পিছনে এই রবীন্দ্র ভবনের কিন্তু গুরুত্ব অপরিসীম। তপনে বিভিন্ন সময়ে এই রবীন্দ্র ভবনে কিন্তু অনুষ্ঠিত হয়ে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। এমনকি এই রবীন্দ্র ভবনে আমাদের কিছু স্মৃতিও জড়িত রয়েছে। যখন আমি মিউজিকের সঙ্গে যুক্ত ছিলাম, আমরাও কিন্তু এই রবীন্দ্র ভবনের স্টেজে পারফর্ম করেছিলাম। এই হলো সেই রবীন্দ্র ভবন, ছোট্ট রবীন্দ্র ভবন, কিন্তু বেশ সুন্দর। এই ছোট্ট একটি জায়গার মধ্যে সব কিছু একদম গোছানো। দেখুন এইটা রবীন্দ্র ভবন রয়েছে, ছোট্ট একটি মাঠ রয়েছে যেখানে সবাই খেলাধুলা করছে। কিরে রেস্ট নিচ্ছিস?
এমনকি ওই পাশে একটি আরও ভালো একটি পার্ক দেখতে পাই। তো বন্ধুরা, আবার সেই তপন চৌরঙ্গীর মোড়ের কাছে চলে এসেছি। এইবার আমাদের শেষ গন্তব্য, বহু প্রতীক্ষিত সেই তপন রাধা গোবিন্দ মন্দির। চলুন একদম মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, তপনের সেই তপন রাধা গোবিন্দ মন্দিরের একদম সামনে আমি। সামনে থেকে তপন রাধা গোবিন্দ মন্দির দেখতে ঠিক এই রকম, দেখুন। সুউচ্চ গম্বুজ বিশিষ্ট তপনের বুকে দাঁড়িয়ে থাকা এই রাধা গোবিন্দ মন্দির কিন্তু শুধু একটি তীর্থস্থান নয়, এটি হলো তপনের হৃদয়। এমন কোনো মানুষ নেই যারা তপনে আসার পর এই রাধা গোবিন্দ মন্দিরের দর্শন করে না। তাই আপনারাও যখন তপনে আসবেন অবশ্যই এই মন্দির কিন্তু দর্শন করে যাবেন। আমি এখন মন্দিরের সেই গ্রাউন্ড ফ্লোরে রয়েছি। এখানে কাজ হচ্ছে, কারণ আগামী কয়েকদিন বাদেই রয়েছে রথযাত্রা, এবং সেই উপলক্ষে হয়তো এখানে কিছু একটা করবে, তার জন্য কাজ করা হচ্ছে। এবার আমি আপনাদের এমন একটা জিনিস দেখাতে চলছি যে দক্ষিণ দিনাজপুরের মধ্যে সবচেয়ে বড় যে রথযাত্রা, সেটাও কিন্তু এই তপন রাধা গোবিন্দ মন্দিরকে কেন্দ্র করে হয়ে থাকে। আর এই 3টি রথ হলো সেই বিখ্যাত রথগুলো, দেখুন। এই মন্দিরকে কেন্দ্র করে সেই 3টি বিখ্যাত রথ কিন্তু আমরা দেখতে পাই, যথাক্রমে তালধ্বজ, নন্দীঘোষ এবং দেবদোলন। আগামী 16 তারিখে কিন্তু রথযাত্রা। তো আপনারা অবশ্যই আসবেন এই তপন রাধা গোবিন্দ মন্দিরে। মন্দিরের গর্ভগৃহ রয়েছে উপরে, আমি আপনাদের উপরে নিয়ে যাব। চলুন ভগবানের দর্শন করিয়ে নিয়ে আসি। তো বহুদিনের ইচ্ছা ছিল তপন রাধা গোবিন্দ মন্দিরে আসা, মন্দিরটাকে যতটা পারি কভার করার। সেটার জন্যই চলে আসলাম, মন্দিরের উপরে উঠছি। আর উপরে উঠতে উঠতে এর যে কারুকার্য, এর যে রং দেখুন, তা কিন্তু নিঃসন্দেহে মানুষের নজর কাড়ে। আর এইখানে আমরা দেখতে পাই ভগবান বিষ্ণুর বরাহ অবতার। চলুন সামনে চলুন। এইখানে বেশ একটি সুন্দর ফাঁকা জায়গা রয়েছে। আর মন্দিরে ওঠার সঙ্গে সঙ্গে আমরা ভগবানের সেই বিশ্বরূপ দেখতে পাই। দেখুন কত সুন্দর একটি জায়গা, শান্তির পরিবেশ। তো মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। এবার দেখুন এইসব জায়গায় সেই সব রাধারানীর লীলা যেগুলো ছিল সেটা হয়তো নাই। এমনকি আমরা মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা কিছু অবতার দেখতে পাই ভগবান বিষ্ণুর। এটা যেমন ভগবানের সেই মৎস্য অবতার, এইখানে রয়েছে ভগবানের কুর্ম অবতার, এইখানে রয়েছে বরাহ অবতার, এইখানে রয়েছে নৃসিংহ অবতার বা নরসিংহ অবতার, এইখানে রয়েছে বামন অবতার, এইখানে রয়েছে ভগবানের পরশুরাম অবতার, এখানে রয়েছে প্রভু রাম অবতার। ঠিক এইভাবে ভগবান বিষ্ণুর যতগুলো অবতার ছিল সবই কিন্তু মন্দিরের দুই সাইড দিয়ে সাজানো রয়েছে। আমরা এই লাইনটা দেখতে দেখতে আসলাম। এবার ওই সাইডে যে লাইনটা রয়েছে সেখানেও কিন্তু ভগবানের সব অবতারগুলো রয়েছে। মন্দিরের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমরা এখানে দেখতে পাই প্রভু শ্রী চৈতন্যদেবের একটি মূর্তি। আমরা মন্দিরের ডান পাশ দিয়ে যা যা দেখলাম, ভগবানের যেসব অবতার দেখলাম, ঠিক সেইভাবে এই পাশ দিয়েও ভগবানের কিছু অবতার রয়েছে। চলুন আমরা দেখতে দেখতে যাই। এইখানে রয়েছে ষড়ভুজা মূর্তি, যেটা শ্রী চৈতন্যদেবের ষষ্ঠ সজ্জিত রূপ, এবং তার পাশেই আমরা দেখতে পাই ক্ষীরসাগরে শ্রী বিষ্ণু। এমনকি এইখানে আমরা দেখতে পাই ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ। দেখুন কি মায়াবী একটি রূপ। এমনকি এইখানে আমরা দেখতে পাই সেই সমুদ্র মন্থনের দৃশ্যটি।
এইখানে রয়েছে ভগবান বিষ্ণুর কল্কি অবতার। এইখানে রয়েছে বুদ্ধ অবতার। এইখানে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অবতার। ঠিক এইভাবেই মন্দিরের প্রবেশের সময় আমরা দু সাইড দিয়েই ভগবানের সেই অবতারগুলো দেখতে পাই এবং সেগুলো দেখার পরই আমরা একদম গর্ভগৃহের সামনে চলে আসি এবং এইখানে আসার পরে আমরা শুধু একটি নয়, আমরা 3টি মন্দির দেখতে পাই। আমি পর্যায়ক্রমে একটি একটি করে মন্দির আমি আপনাদের সামনে তুলে ধরছি, চলুন। জয় মা কালী। তো মা কালীর মন্দির দেখার পর আমরা চলে আসলাম দেবাদিদেব মহাদেবের মন্দিরে, দেখুন। এবং মন্দিরের সামনেই রয়েছে নন্দী মহারাজ। এটা এমন একটি মন্দির যেখানে রয়েছে একাধিক দেবতা, তাই এখানে এলে মেলে একাধিক দেবতার আশীর্বাদও। এবং ফাইনালি শ্রী রাধা মাধবের মন্দিরের সামনে দেখুন। সবচেয়ে বড় অনুষ্ঠান রথযাত্রা। কত তারিখে আছে এই বছর? 16 তারিখে, এই মাসে 16 জুলাই। আর বাংলার হচ্ছে 30 আষাঢ়। প্রতিদিন আমাদের এখানে 4 বেলা ভোগ হয়, 3 বেলা কীর্তন হয় আর 4 বেলা ভোগ হয়। ভোগ হয়, হ্যাঁ। সকালবেলা হয় একবার 12টার সময় মধ্যাহ্ন, আবার 4টের সময়, আবার রাত 7টার সময়। প্ল্যান তো অনেক কিছুই আছে, যেহেতু আমাদের মন্দিরের 25 বছর হচ্ছে এই বছরে, তাই 25 বছর হচ্ছে, তার জন্যে অনেক কিছুই প্ল্যান করা আছে। খুব ভালো অনুষ্ঠানও হবে, পদাবলী, ভাগবত পাঠ, এসব অনেক কিছুই হবে আর কি। প্রতিগ্রাম থেকে আমার বাড়ি ভেতরে বটুনে। বটুন সন্দেগান নন্দীর জন্মস্থান না বটুন? হ্যাঁ, একদম। দেখুন এই দাদারা সেই প্রতিরামের বটুন থেকে এসেছেন, দর্শন করলো। এরকম বহু কিন্তু দর্শনার্থী আসে প্রত্যেক দিন, তাই আপনারা যখনই তপনে আসেন অবশ্যই তপন রাধা গোবিন্দ মন্দির একবার হলেও দর্শন করে যাবেন। আজ আমরা দেখলাম তপনের ইতিহাস, শিক্ষা, সংস্কৃতি এবং মানুষদের জীবনযাত্রার এক ঝলক। তবে তপনের আসল পরিচয় শুধু এই স্থাপনাগুলোই নয়, এখানকার মানুষ, তাদের স্মৃতি, তাদের স্বপ্ন এবং তাদের বিশ্বাসই তপনকে তপন করে তুলেছে। দক্ষিণ দিনাজপুর জেলার শহর ও মফস্বল সিরিজের প্রথম পর্ব আজ আমি এখানেই শেষ করছি। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো জনপদের গল্প নিয়ে। আমি জিৎ তপনের মাটি থেকে আজ বিদায় নিচ্ছি। নমস্কার।